খুব মনোযোগ দিয়ে দেখছি। তুই ঠিক করে দিবি? তো আমরা এখন প্রায় 1 ঘন্টা এখনো পর্যন্ত অপেক্ষা করতে হবে, কেননা ওরা প্রায় 50 কিলোমিটার পিছিয়ে রয়েছে। বসে বসে কী করবো, আমি আর অরিন্দম আবার একটা অর্ডার দিলাম, বাংলা একটা করে ডিম সিদ্ধ খাচ্ছি আবার। তো আমরা এখন রুমের দিকে যাচ্ছি। কি হলো? রাত্রেবেলা দৃশ্যটা ঠিক এরকম। হ্যালো ইউটিউব, আমি দীপেন্দু আর আপনারা দেখছেন অ্যাসপিরেশন মোটো অ্যাডভেঞ্চার। তো আমরা এখন উড়িষ্যা থেকে আর 20 কিলোমিটার দূরে রয়েছি। আর 20 কিলোমিটার গেলেই জলেশ্বর থেকে উড়িষ্যা শুরু হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে বালাসোর, আর বালাসোর থেকে 40 কিলোমিটার দূরে হচ্ছে বাগদা বিচ। 40 থেকে 45 কিলোমিটার হবে বাগদা বিচ। তো আমরা আজকে কিন্তু যাচ্ছি, আজকের ডেস্টিনেশন বাগদা বিচ। তো আজকের ভিডিওটা যেখান থেকে শুরু হয়েছে, চলো আমরা সেখানে গিয়ে দেখা করছি একদম বাড়ি থেকে। অলমোস্ট রেডি হয়ে গেছি, এখন অলরেডি 4টে বেজে গেছে। বলেছিলাম 4টের মধ্যে আমরা চলে যাব মোটামুটি গাছতলাতে, কিন্তু এখনও পর্যন্ত যেয়ে উঠতে পারিনি। 4:10 বাজে, এখন একটু দেরি হয়ে গেল। তবে এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে তারপরে আমাদের সঙ্গে যারা যারা যাচ্ছে তাদের সাথে দেখা হোক। তারপরে গাড়িতে কালকে রাতে তেলটাও ভরে রাখা হয়নি, তো গাড়িতে একটু ফুয়েল আপ করতে হবে, তারপরে আমরা জার্নি স্টার্ট করব। আমি মোটো ব্লগ সেট আপে চলে এসেছি, এখন টাটা করে দিচ্ছি দীপিকাকে। টাটা, তোমরা সাবধানে থাকবে। আমি কিছুটা গিয়ে মাঝপথ থেকে তোমাকে ফোন করব, ঠিক আছে? আসছি তাহলে। তো বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল। বাড়ি থেকে 4টের সময় বেরোনোর কথা ছিল, কিন্তু 4:30 বেজে গেল। 4:30 সময় বাড়ি থেকে বেরোচ্ছি। অলরেডি অরিন্দম, তারপরে শুভজিৎ, ওরা রানীকুটির মোড়ে দাঁড়িয়ে রয়েছে 4টে থেকে। আধ ঘন্টা আমি লেট, আমাকে বারবার ফোন করে যাচ্ছে। আমি লাস্ট 10 মিনিট ধরে ফোনটা ধরছি না। তো চলো যত তাড়াতাড়ি পারি আগে রানীকুটি মোড়ে পৌঁছাই, সেখানে গিয়ে ওদের সঙ্গে একটুখানি কথাবার্তা বলে ঠিক করে নিই। আর তার আগে আমি বলেছিলাম যে আমার গাড়িতে ফুয়েল আপ করা হয়নি, যদিও আমার গাড়িতে যা তেল রয়েছে মোটামুটি আরও 100 কিলোমিটার চলে যাবে। তো এখন আর দেখতে পাচ্ছি যে তেল ভরার আর সময় নেই। তো যাওয়ার পথে সাঁতরাগাছির পরে যদি কোনো ফুয়েল স্টেশন পাই, ওখান থেকে আমি তেলটা ভরিয়ে নেব। তো চলো আগে চলি, আগে ওদের সাথে দেখা করি রানীকুটির মোড়ে, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি রানীকুটির মোড়ে। সবাই আমাকে দেখে খুবই ক্ষিপ্ত, মারবে করছে। এর আগের বারে হয়েছিল এই মাইকটা বাইরে বেরিয়ে যায়। হ্যাঁ, ভেতরে থাক। তো এখন বাজে 4:35। এখান থেকে আমরা স্টার্ট করলাম রানীকুটি মোড় থেকে। তো ইচ্ছা আছে একবারে কোলাঘাটে গিয়ে দাঁড়াবো, কি তাই তো অরিন্দম? হ্যাঁ, সেকেন্ড ব্রিজ ধরবো। সেকেন্ড ব্রিজ ধরে সোজা সাঁতরাগাছি হয়ে সকাল সকাল বেরোনোর একটাই কারণ, যে সাঁতরাগাছির যে সকালবেলা জ্যামটা শুরু হয়ে যায়, সেই জ্যামটাকে অ্যাভয়েড করার জন্য। অ্যাভয়েড যদি করতে পারি তাহলে আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবো। রাত্রেবেলা একটা সুবিধা আছে, কোনো সিগন্যাল থাকে না সেরকম। তবে ভেবেছিলাম 4টে বেরোবো,
কিন্তু 4:30 হয়ে গেল, আধ ঘন্টা লেটে চলছি। রাস্তায় যদি মেকআপ দিতে পারি সেই সময়টা। নবদ্বীপের অনেকটা আগে ছেড়ে দিয়েছি, একটু এগিয়ে যাক তাহলে আমি একটু ট্রেনে চালাতে পারবো। ধুলাগড়ি তোলবাজার, ওরা ওই ডান দিক দিয়ে চলে গেছে গো, বুঝতে পারিনি বাইকের জন্য লেটের বাদিক দিয়ে। ওরা কি বেরিয়েছে? হ্যাঁ হ্যাঁ বেরিয়েছে বেরিয়েছে, দেখতে পেয়েছি। তো বাদিক দিয়ে তো, বাদিক দিয়ে জায়গা ছিল তো। বড় টিম থাকলে আমরা সাধারণত ধুলাগড়ে দাঁড়াই একবার, কারণ অনেকে ধুলাগড়ে এসে দাঁড়ায়, কিন্তু আজকে ছোট টিম, ধুলাগড়ে আমরা দাঁড়াবো না, ঠিক করেছি একবারে কোলাঘাটেই দাঁড়াবো। তো সেরকম প্ল্যান অনুযায়ী কাজ করব, তাহলে আমরা সময় মতো পৌঁছে যেতে পারবো। দাঁড়িয়ে পড়ি, কেননা নবদ্বীপ অনেকটা পিছিয়ে পড়েছে, ওর জন্য একটু দাঁড়াই। চলে এসছে প্রায়, নবদ্বীপ আসছে, ওই তো। চা খাবি? খাওয়াই যায়, ঠিক আছে। কোলাঘাট আমরা ঢুকে গেছি, 6:14 বাজে কোলাঘাট আমরা এন্টার করে গেছি। কোলাঘাটে এবারে আমরা একটু ফুয়েল আপ করিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব। পাশে নবদ্বীপ, নবদ্বীপ পালসার 125 নিয়ে যাচ্ছে, এই জন্য নবদ্বীপকে আমরা মাঝখানে রেখেছি, আগে শুভজিৎকে ছেড়ে দিয়েছি। শুভজিৎ দাঁড়িয়ে আছে মাঝখানে, নবদ্বীপ, আমি পেছনে ট্রেল করছি। লাস্ট পেট্রোল পাম্প পেয়েছি। কম করে 15-20 কিলোমিটার আসলাম। কম করে 15-20 কিলোমিটার আসলাম, তারপরে পেলাম। হিমালয় পাহাড়ে কোনো ওঠা ব্যাপার না। হিমালয়তে কিনেছি, এখনো পর্যন্ত হিমালয় যেতে পারলাম না। আমাদের তো এই আমাদের এখান থেকে আমাদের পরিচিতি, আমাদের তারা পালসার না কি গাড়ি গিলে গেলো সব, এতে মানে এ করছে অনেক কয়েক বছর আগে লাদাখ গেলো সব পাহাড়ে, এই সীমাচল পাশ দিয়ে গেলো, আর একটা কার্গিল হয়ে নাম ছিল তারা কয়েক বছর আগে। তারপর তারা আরও গেলো মনে হয়, অরুণাচল প্রদেশের কোথায় গেলো মনে হচ্ছে। এই গাড়ি কোনো ব্যাপার না আপনাদের। শুভজিৎরা আসুক, তারপরে আবার এখান থেকে বেরোবো। এখন মোটামুটি 1305 টাকার তেল ট্যাঙ্কে ধরলো। অনেকটা তেল ছিল, তার মানে মোটামুটি আরও 4 লিটার মতো তেল ছিল, মানে 17 লিটারের ট্যাঙ্ক এটা। বারো লিটার সামথিং ধরলো।
এখনো 162 কিলোমিটার আমাদের যেতে হবে বাগদা দিক পৌঁছতে গেলে। গুগল এবারে সেট করে নিয়েছি ম্যাপ, তো এখানে দেখাচ্ছে 3 ঘন্টা 6 মিনিট। তো আমরা যদি দাঁড়াই মোটামুটি আরো 4 ঘন্টা খানিক লাগবে ধরে নিচ্ছি। আশা করি 11টার মধ্যে পৌঁছে যাবো। শুভজিতের গাড়ি লিক হয়ে গেছে, পিছনের টায়ারে বিশাল বড় একটা ফুটো গেছে। দেখা যাক, খুব চিন্তায় আছে এই যে এই ব্যক্তি। হয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে দেখছি। তুই ঠিক করে দিবি? তুই এক কাজ কর, তুই একটু আগিয়ে যা। লিকটা সারিয়ে জাস্ট বেরোলাম, এখানে 15 মিনিট মতো লাগলো। দুটো স্টিক একসাথে ওই লিকটাতে দিয়ে দিয়েছে, বললো এবারে ঠিক থাকবে, দেখা যাক। বিশাল বড় লিক হয়েছিল। ঠিক আছে, দেখা যাক, এবারে কিছুটা টেনে টাইমটা একটু কভার করে নিই, কেননা এখানে 15 মিনিট আরো নষ্ট হলো। চলে এসছি আজকে 4 নম্বর টোল প্লাজায়। ডেবরার পরে এই টোল প্লাজাটা পড়েছে। নামটা বুঝতে পারছি না, নামটা কি নাম? এই যে কি রামপুরা টোল প্লাজা। ঠিক আছে, এই জায়গাটাতে বিশাল চওড়া একটা জায়গা, জানি না জায়গাটার নাম কি। দুদিকটা দেখে মনে হচ্ছে বিশাল বড় একটা মাঠ। রাস্তার মাঝখানে কোনো এখনো ডিভাইডার দেওয়া হয়নি। তাড়াতাড়ি এসে কিছু লাভ হলো না, সেই আমাদের অপেক্ষাই করতে হবে, কারণ ওরা এখনো পর্যন্ত 1 ঘন্টা পিছিয়ে। এখন এখানে বসে বসে কি করবো, ব্লগই করি। তবে আজকে কিন্তু ওয়েদারটা কিন্তু দারুণ। হ্যাঁ, আমরা যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম যে তাড়াতাড়ি করে ঢুকে যেতে হবে, 4টের মধ্যে বেরোতে হবে গরমের জন্য, গরমের জন্যই ভাবছিলাম যে তার 4টের মধ্যে বেরিয়ে 10টার মধ্যে ঢুকে যেতে হবে। তো বসে আছে দা, বলছি বৃষ্টি হয়েছে ওখানে? এই তো কাদা কিসে? এই ভালো কথা জিজ্ঞেস করলি তো, কাদা হয়ে রয়েছে দেখতে পাচ্ছি না। অরিন্দম জিজ্ঞেস করছে এখানে বৃষ্টি হয়েছে, চারিদিকে কিন্তু কাদা, তাও জিজ্ঞেস করছে। তো ওদের আস্তে আস্তে প্রায় আরো 2 ঘন্টা লেগে গেল। আমরা 9টার সময় ওই চায়ের দোকানে ঢুকেছিলাম, এখন 11টার সময় বেরোচ্ছি। ওরা এমন একটা রাস্তা দিয়ে ভেতরের দিকে ঢুকে গেছিল, কিছু চিনতেই পারছিল না। তো ওদের আস্তে আস্তে লোককে জিজ্ঞেস করে আস্তে আস্তে প্রায় ঘন্টা 2 সময় লেগে গেল। তারপরে এসে খাওয়া দাওয়া করলো, তারপরে এই 11টার সময় বেরোচ্ছি। এখান থেকে এখনো 72 কিলোমিটার, আশা করি 1.5 ঘন্টায় পৌঁছে যেতে পারবো। যা প্ল্যান ছিল 11টার ভেতরে অন্তত ঢোকার, সেটা তো আর সম্ভব নয়। মোটামুটি 12:30টা তো অ্যাটলিস্ট লাগবে। ঠিক আছে, চলো হলদিপুর থেকে বাঁদিকে এবারে সোজা যেতে হবে। এবারে সোজা গেলে আমরা ডেস্টিনেশনে পৌঁছবো। এখান থেকে হয়তো আর হার্ডলি 5-7 কিলোমিটার হবে।
বজির আজকে বহুত গোলাচ্ছে, একবার শর্টকাট মারার জন্য এমন রাস্তা ঢুকে পড়েছে, 2 ঘন্টা লেট করে দিল। তারপরে আবার এই হলদিপাড়া থেকে বাদিক ঢুকতে হবে, ও সোজা চলে গেল, না আমাদের ফলো করলো না মোবাইলে ম্যাপ মেরেছে। এবারে বলে দিয়েছি ডাইরেক্ট চলে আয়, একটু খারাপ প্যাচেস। এই রাস্তাটুকু বাদ দিলে যদিও পুরো রাস্তাটাই একদম মাখনের মতন রাস্তা ছিল, এইটুকুনি সহ্য করে নেওয়া যায় যদি ওরকম রাস্তা থাকে, এটুকুনি কোনো ব্যাপারই না। দীঘা মন্দারমণি মতন মন্দারমণি বা তাজপুরে গেলে এরকম দেখতে পাওয়া যায় যে মাছের চাষ করে এখানে, এই জায়গাগুলোতে, সব জায়গাগুলো এগুলোতে জল ভরে তারপরে মাছ চাষ হয়, চিংড়ি মাছের চাষ হয়, বিভিন্ন মাছের চাষ হয়। আর ওপরে নেটগুলো দিয়েছে যাতে ওই বক বা মাছরাঙা মতন পাখিগুলো এসে মাছগুলো ধরে নেয় না, ওর জন্য। রাইট নিয়ে নিলাম, বাগদা রোড থেকে রাইট নিলাম বাগদা সি বিচের দিকে। রাস্তাটা ঠিক এরকম, অনেকটা ন্যারো। কালকের বৃষ্টি হয়েছে, আমাদের ওখানে বৃষ্টি হয়েছে, এখানে কাদা দেখতে পাচ্ছি, তার মানে এখানেও হয়েছে। এই আইকন অফ দ্য সি আমরা চলে এসেছি। গেট বন্ধ আছে, অন্য গেট, মেন গেটটা একটু আগিয়ে রয়েছে, তো বলছে সামনে আগিয়ে গেলে মেন গেট দিয়ে ঢোকার রাস্তা। তাহলে এখানে কাদা ভর্তি, এখানে ভালোই বৃষ্টি হয়েছে, আমাদের ওখানে কিন্তু এতটা বৃষ্টি হয়নি। এখানে যা বুঝতে পারছি কাদা। এই যে আইকন অফ দ্য সি, এটা মেন গেট। বাইক রাখার জায়গা, রাখবো বালি ভর্তি। তো ঢোকার মুখটাতেই এরকম সুন্দর আর্টিফিশিয়াল সমস্ত ফ্লাওয়ার আর লিভ দিয়ে সাজানো, নিচে এরকম ঘরগুলো রয়েছে। এখানটাতে রিসেপশন মনে হচ্ছে। কোন দিকে? এদিকে? আচ্ছা দাদা, আপনার নাম? চন্দন স্যার। চন্দন, আমরা দিব্যেন্দু, আমাদের যে 5 জনের যে বুকিংটা রয়েছে, এই ফিশ ট্যাঙ্ক না এটা? এটার মধ্যে কি কি ধরনের মাছ রয়েছে? এটা জাপানিজ কই আছে, বড় বড় মাছ আছে এদিকে। ও আচ্ছা আচ্ছা, এটা কি এইসে ডাইনিং ডাইনিং আছে, আবার ডাইনিং, এসি ডাইনিং আছে আমাদের। আর এটা কি এগুলো? ছোট দোকান আছে। ও আচ্ছা আচ্ছা, দোকান। এটা সুইমিং পুল? সুইমিং পুল কি অন আছে তো? অন আছে না? হ্যাঁ, সুইমিং পুল একমাত্র রিসর্ট যেখানে সুইমিং পুল রয়েছে। এই চন্দনদা আরও ভালো বলতে পারবেন আপনাদের। আমরা চন্দনদার সাথে আবার পরে একবার কথা বলে নেব, ডিটেলস জানবেন।
কীভাবে বুক করতে হয় না করতে হয়। এটা হচ্ছে আইকন অফ দ্য সি, আইকন অফ দ্য সি এর রিসেপশন। হ্যাঁ, তো আমরা এখন রুমের দিকে যাচ্ছি। আমাদের রুমটা এইদিকে পড়েছে 201, এই যে 201, এটা শুভজিৎদের হবে, আর এটা আমাদের 202। তিনটে বেড মানে তিনটে বালিশ। এখানে একটা আয়না, এখানে একটা বড় বেড রয়েছে, এখানে একটা ড্রেসিং টেবিল, আর এর সঙ্গে টয়লেট। মোটামুটি ঠিক আছে, কাজ চলে যাবে একদিনের। কি হলো? ব্যাস, এই ফটোম্যান, ফটো তোলো। কি হলো? দেখ এই জায়গাটা, দেখ কি সুন্দর। আমরা লাগেজগুলো রুমে রেখে দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম সমুদ্র দেখার উদ্দেশ্যে। এখানে এসে যেটা বুঝতে পারলাম যে এই যে সমুদ্র সৈকতটা আমাদের দীঘা বা পুরীর মতন অত জনবহুল নয়, খুবই মানে জনশূন্য বলতে গেলে বলা যায়। কারণ আমরা যখন এসছি, আমরা ছাড়া এই বিচে কেউ ছিল না। তো নির্জন বিচ যাদের ভালো লাগে তারা অবশ্যই কিন্তু বাগদা বিচে এসে আপনারা কিন্তু একদিন থেকে যেতে পারেন। বিচে আসার সময় যে ঝাউবনটা পড়ে, ঝাউবনটা কিন্তু অসাধারণ। এসে একটা আলাদাই অনুভূতি কিন্তু তোমরা লক্ষ্য। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। এখান থেকে কালকে আবার আমাদের পঞ্চলিঙ্গেশ্বর যাওয়া আছে। কালকে পঞ্চলিঙ্গেশ্বর আমরা এখান থেকে কিভাবে যাচ্ছি, ওখানে গিয়ে কোথায় থাকছি, কি করছি, সব কিছুই তোমাদের জানাবো। এবং কি সঙ্গ পেয়েছে, ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন, টাটা, গুড বাই। এরকম করে যদি তুই পুরোতে থাকিস তাহলে তো বস্তা নিয়ে আসতে হয় ভাই।